নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছি আমি সমাদৃতা। আজ দেশের কথা দশের কথা শুরুতেই এক খুদের আদুরে অভিযোগের কথা বলবো, যে আদুরে অভিযোগে কমে গেল পড়াশোনার চাপ। স্কুল ব্যাগের ভার নিয়ে বিতর্ক তো অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু অনলাইন ক্লাসের ভারও যে অনেকটা বেশি, সে খবর কে রাখে? ছোটদের কথা কেই বা শোনে। তাই মাহিরুহ ইরফান কাশ্মীরি এক খুদে নিজের দায়িত্ব নিয়ে নিল নিজেই। টুইটারে একটা ভিডিও পোস্ট করে ফেললো এবং সঙ্গে সঙ্গে তা ভাইরাল। এবং তার এই ভিডিওকে ভর করেই রাত প্রশাসন বাধ্য হলো তৎপর হতে, বাধ্য হলো পড়ার বোঝা কমাতে। अस्सलामुअलैकुम मोदी साहब, मैं एक लड़की बोल रही हूँ, मैं 6 years old। मैं आपको जूम क्लास की बड़े और छोटा बोल सकती हूँ। স্কুলে যাওয়ার পথ নেই, চার দেওয়ালে বন্দি শৈশব। খেলাধুলো, খুনসুটি, টিফিন ভাগের সুযোগ তো নেই। দৌড়ঝাঁপে খানিক ক্লান্ত হওয়ারও নেই অবকাশ। একে করোনায় ঘরবন্দি থেকে হাঁপিয়ে উঠছে শৈশব, তার উপর অনলাইন স্কুল। সকাল থেকে দুপুর গড়িয়ে যায় একের পর এক অনলাইন ক্লাসে। মাসের পর মাস এই অনলাইন স্কুলে হাঁপিয়ে উঠেছিল এক খুদে কাশ্মীরি। ছোট্ট একটা ভিডিওতে তার প্রশ্ন, কেন এত ক্লাস করতে হয় তাকে? প্রধানমন্ত্রী মোদীকে তার প্রশ্ন, ছোট বাচ্চাদের কেন এত কাজ করতে হয় मोदी साहब? अस्सलामुअलैकुम मोदी साहब, मैं एक लड़की बोल रही हूँ, मैं 6 years old। मैं आपको जूम क्लास की बड़े और छोटा बोल सकती हूँ। छोटे बच्चे जो होते हैं, जो 6 years old होते हैं, उनको ज़्यादा क्यों रखते हैं काम मैडम और टीचर? मुझे मैं सुबह उठती हूँ 10 बजे, मुझे दो बजे तक होती है क्लास। छोटे बच्चों को इतना काम क्यों रखते हैं मोदी साहब? খুদে মেয়ের করাই 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও তোলপাড় ফেলে দেয় টুইটারে। অনেকেই বলেন, সত্যি তো, বড়রাই 40 মিনিটের অনলাইন মিটিংয়ে ঠিক করে মন দিতে পারে না। সেখানে একের পর এক অনলাইন ক্লাস খুদেদের। প্রশ্ন ওঠে, কোথাও শৈশব কেড়ে নেওয়া হচ্ছে না তো? খুদের আবদার পৌঁছয় উপরাজ্যপালের কাছেও। আদুরে এই অভিযোগের সঙ্গে একমত তিনিও। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা টুইট করে জানান, স্কুল পড়ুয়াদের ওপর চাপ কমাতে শিক্ষা বিভাগকে 48 ঘন্টার মধ্যে নীতি নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই প্রশাসন তৎপর হয়। ঠিক করা হয়, ক্লাস 1 থেকে 8 এর পড়ুয়াদের 90 মিনিটের ক্লাস হবে। ক্লাস 12 এর পড়ুয়াদের ক্লাস হবে 3 ঘন্টা। প্রাক প্রাথমিকের পড়ুয়াদের ক্লাস হবে 30 মিনিটের। ক্লাস 5 পর্যন্ত হোমওয়ার্ক এড়িয়ে যাওয়ার পরামর্শ। मुझे क्लासेस ज़्यादा होती है। अच्छा, कितने क्लास बेटा? কিছু আবদার চেয়ে সত্যি ভীষণ মানে রাখে। বিশ্বজুড়ে খুদে পড়ুয়াদের ডিজিটাল ভার লাঘবে পথ দেখালো কাশ্মীরে এই খুদে একাই। রিপাবলিক বাংলা। अस्सलामुअलैकुम मोदी साहब। কোভিড সংক্রমণের খবরে এবার নজর রাখা যাক। কোভিড সংক্রমণে সবচেয়ে খারাপ সময়টা পার করে ফেলেছে দেশ। দ্বিতীয় সংক্রমণের যে ঢেউ, তার ঢেউয়ের শীর্ষ স্তর পার করে ফেলেছে। তবে এখনই অসতর্ক হওয়ার কিন্তু কোথাও কোনো জায়গা নেই। ধীরে ধীরে দৈনিক সংক্রমণ কমছে, তবে সতর্ক থাকতে হবে আমাদেরও, কারণ একমাত্র সচেতনতাই পারে দেশকে কোভিড মুক্ত করতে। দেশ জুড়ে কোভিড সংক্রমণ নিয়ে দুশ্চিন্তার মাঝে স্বস্তির দাবি কেন্দ্রে। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ তার শিখর পার করে ফেলেছে। কেন্দ্রের দাবি, দেশের অর্ধেক জেলায় সংক্রমণের হার 5% নিচে। করোনা দ্বিতীয় ঢেউ সব থেকে খারাপ সময় পার করেছে। ICMR এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গবের দাবি, দেশে 350 জেলায় সংক্রমণ 5% কম। 145 জেলায় 5 থেকে 10% মাঝে। 239টি জেলায় 10% বেশি। কেন্দ্রের দাবি, এপ্রিলের শুরুতে সংক্রমণ 200 কম জেলা জুড়ে ছিল। এপ্রিলের শেষে যে সংখ্যাটা দাঁড়ায় 600, সেখান থেকে এখন সংক্রমণ অনেকটাই কম। ভার্গবের দাবি, নমুনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনে গুরুত্ব দেওয়ার ফলে সংক্রমণ কমতে শুরু করেছে। তবে লকডাউন থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে নীতি আয়োগের সদস্য VK পলের সতর্কবার্তা, সংক্রমণ কমছে বলে অসতর্ক হলে চলবে না।
দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা শেষ 24 ঘন্টায় 1,32,788, মৃত্যু হয়েছে 3,207 জনের। স্বস্তির খবর, সুস্থ হয়েছেন 2,31,456 জন। ধীর গতিতে হলেও সুস্থতার পথে দেশ। শেষ 24 ঘন্টা আক্রান্ত 1,32,788, শেষ 24 ঘন্টায় মৃত 3,207, শেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,31,456 জন। রিপাবলিক বাংলা। ভারতে জনসংখ্যা নিরিখে টিকার উৎপাদন এখন বৃদ্ধি করা প্রয়োজন, তাই ফাইজার, মডার্নার মতো বিদেশি টিকাগুলোর ভারতে ট্রায়ালের প্রয়োজন নেই, জানিয়ে দিল ডিসিজিআই। বিভিন্ন দেশে ইতিমধ্যেই ব্যবহার শুরু হয়েছে ফাইজার, মডার্নার মতো কোভিড টিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জরুরি ভিত্তিতে এই সমস্ত টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। তাই ভারতে এই টিকা ব্যবহারের জন্য আলাদা করে ট্রায়ালের প্রয়োজন নেই বলেই জানালো ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। বিদেশি টিকাকে অনুমতি কিছু দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভারতে আলাদা করে সেই সব টিকার ট্রায়ালের প্রয়োজন নেই। ভারতে এই মুহূর্তে প্রচুর টিকার প্রয়োজনীয়তা রয়েছে। ফাইজার, মডার্নার মতো বিদেশি টিকার ট্রায়ালের প্রয়োজন নেই ভারতে। ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-19 এই ছাড়পত্র প্রস্তাব দিয়েছিল ডিসিজিআই এর কাছে। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে তারা। ফাইজার, মডার্নার মতো টিকা সংস্থাগুলি আবেদন করেছিল যাতে দ্রুত ভারতে তাদের ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে সেই পথে সুগম হয়েছে। এর আগে ভারতে কোনো টিকার ব্যবহার শুরু হওয়ার আগে ভারতীয়দের শরীরে তা ট্রায়াল করে দেখা হতো। টিকার কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দেখে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু ফাইজার, মডার্নার ক্ষেত্রে সিদ্ধান্ত বদল করল ডিসিজিআই। রিপাবলিক বাংলা। টিকা প্রস্তুতকারী সংস্থাগুলোর এখন আইপিআর নিয়ে পড়ে থাকার সময় নয়, প্রয়োজন যত বেশি সম্ভব টিকা প্রস্তুত করা যায় তার পথ খোঁজা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ জানান যে এই মুহূর্তে আইপিআর এর কথা দূরে সরিয়ে রাখতে হবে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলোকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন সেই পদে তার মেয়াদ শেষ হয়েছে। এদিন হুয়ের একটি ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলোকে জনস্বার্থে কাজ করার বার্তা দিয়েছেন। এর মধ্যেই ভারতে পাওয়া করোনার একটি প্রজাতি নিয়ে আপাতত উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই প্রজাতিটি প্রাণঘাতী এবং সংক্রমণের ক্ষমতা অনেক বেশি, এমনকি এটি টিকা রক্ষা কবচকেও ভাঙার ক্ষমতা রাখে বলে জানিয়েছে হু। ভারতে করোনা সংক্রমণ দ্বিতীয় ঢেউয়ের জন্য করোনার এই ট্রিপল মিউটেন্ট প্রজাতি B1617কেই দায়ী করা হয়েছিল। ভাইরাসের এই বিশেষ প্রজাতিটির নামকরণ নিয়ে কিছুদিন আগেই আপত্তি তুলেছিল ভারত। ভাইরাসটিকে করোনার ভারতীয় প্রজাতি বলে উল্লেখ করাই ছিল অসন্তোষের কারণ। সম্প্রতি B1617 প্রজাতিটিকে কোভিড-19-এর ডেল্টা প্রজাতি বলে নামকরণ করেছে হু। রিপাবলিক বাংলা। 18 থেকে 44 বছর বয়সীরা সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছিলেন। তাহলে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা না করে কেন শুধুই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? আজ দিল্লি হাইকোর্টের তোপের মুখে কেন্দ্র। ভ্যাকসিন প্রক্রিয়া নিয়ে অভিযোগের শেষ নেই। কাঠগোড়ায় কেন্দ্রীয় সরকার। এবার আদালতের প্রশ্নের মুখে মোদী সরকারের ভূমিকা। দিল্লি হাইকোর্টে একটি মামলায় ভ্যাকসিন প্রক্রিয়া 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিন না পাওয়া নিয়ে কড়া সমালোচনার মুখে কেন্দ্র। দিল্লি হাইকোর্টের প্রশ্ন, করোনা দ্বিতীয় ঢেউয়ে সব থেকে আক্রান্ত 18 বছরের ঊর্ধ্বরা, তারপরেও কেন এই বয়সীদের জন্য ভ্যাকসিনেশনে বিলম্ব? যদি পর্যাপ্ত ভ্যাকসিন মজুত না থাকে তাহলে প্রতিশ্রুতি কেন? বারবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে সকলের জন্য কেন ভ্যাকসিনের ব্যবস্থা নয়? যোগান কম থাকলে কেন গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার? প্রশ্ন দিল্লি হাইকোর্টের বিচারপতি সিংদের। যদিও মঙ্গলবার কেন্দ্রের তরফে ফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি, এখন দেশে ভ্যাকসিনের যোগান পর্যাপ্ত রয়েছে। সকলের জন্য ভ্যাকসিন প্রক্রিয়া শেষ হবে ডিসেম্বরের মধ্যে। প্রতিদিন 1 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই সামলে ওঠা গেছে, কিন্তু পরিসংখ্যান বলছে এই সময়ে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন 18 থেকে 44 বছর বয়সীরা। তাদের ভ্যাকসিনেশনের পক্ষে দিল্লি হাইকোর্ট, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন 18 থেকে 44-এর ভ্যাকসিনেশন আগে হলে হয়তো আরো আগে বাগে আনা যেতে পারত করোনাকে। রিপাবলিক বাংলা। বিশ্বে আরো এক নতুন টিকা, চীনের সিনোভ্যাক করোনাভ্যাককে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু মাত্র 51% সফল এই টিকাকে কেন ছাড়পত্র দেওয়া হলো তাই নিয়ে বিশ্ব জুড়ে জোর বিতর্ক। চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের যে কোনো প্রান্তে এই টিকা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে সিনোভ্যাক। কোভিশিল্ডের মতো 2টি ডোজ নিতে হবে। 2টি ডোজের মধ্যে 2 থেকে 4 সপ্তাহের ব্যবধান থাকবে। এই নিয়ে চীনের দ্বিতীয় টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি সিনোভ্যাক করোনাভ্যাকের সফলতার হার 51%। আর এখানেই বিতর্ক, এত কম সফলতার হার যেখানে সেই টিকা ছাড়পত্র পেল কি করে, এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। আর এখানে এই প্রশ্ন উঠে গেল কোভিড নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তরিকতা নিয়েও। রিপাবলিক বাংলা। গোয়েন্দা বা প্রতিরক্ষা সংক্রান্ত দপ্তর থেকে বা সংস্থা থেকে অবসর নেওয়ার পর বই লিখতে হলে নিতে হবে সেই সংস্থার ছাড়পত্র, আর তা না হলে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ যাতে না হয় তার জন্যই এই কেন্দ্রীয় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অবসরের পর শুধু নয়, চাকরি জীবনেও সরকারি কর্মচারীদের লেখনী নিয়ন্ত্রণের কোনো আইনই ছিল না 1951 সালের আগে। বিপত্তি ঘটল নীরজ সি চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান প্রকাশিত হওয়ার পর। তার বইতে এমন কিছু মন্তব্য ও সমালোচনা উঠে আসে যা রীতিমতো অস্বস্তিতে ফেলে কেন্দ্রকে। গুরুত্বপূর্ণ সরকারি পদে থেকে কিভাবে এইসব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে আনলেন নীরজ সি চৌধুরী, সেই প্রশ্নে বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত। তবে সার্ভিস রুল বুকে চাকরিরত অবস্থায় লিখতে পারবেন না এমন কোনো আইনই তখন ছিল না, যাকে হাতিয়ার করে সহজেই সে মামলা জিতে যান নীরজ সি চৌধুরী। এরপরই চাকরিরত অবস্থায় লেখার ওপর লাগাম পরানো হয়। কিন্তু দেখা যায় চাকরিরত অবস্থায় বেঁধে রাখা গেলেও অবসরের পর ফসকা গেলেও বিপদ বাড়াচ্ছে। সরকারি নিরাপত্তা, গোয়েন্দা বা প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা থেকে অবসরের পর অনেকেই নিজেদের অভিজ্ঞতা লিখে রাখেন। আত্মজীবনীমূলক বা সেই সব সংস্থার কর্মপদ্ধতি সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে বই লেখেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেই সব বই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অস্বস্তিতে পড়তে হয়েছে সেই সব সংস্থাকে। ডিআরডিও, র বা ইন্টেলিজেন্স ব্যুরোতে যারা কাজ করেন, অনেক গোপন তথ্য থাকে তাদের কাছে, যে তথ্য বহু বছর পরেও প্রকাশ্যে এলেও দেশের জন্য বিপজ্জনক হতে পারে। দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এলে তা হাতিয়ার করতে পারে প্রতিবেশী দেশ। জাতীয় নিরাপত্তার জন্য যা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই এবার এই ধরনের গুরুত্বপূর্ণ সংস্থার আধিকারিকদের লেখনীতে লাগাম পরাতে তৎপর কেন্দ্র। মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশনস এক নির্দেশিকা জারি করে, যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দেশে গোয়েন্দা বা প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কোনো আধিকারিক সংস্থার প্রধানের অনুমতি ছাড়া কোনো বই লিখতে পারবেন না। নির্দেশিকায় আরও বলা হয়েছে চাকরি সূত্রে পাওয়া কোনো তথ্য প্রকাশ্যে আনতে পারবেন না। সেরকম কিছু হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ওই অবসরপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে। রিপাবলিক বাংলা। রাজ্যের দিকে বা নজর রাখি, রাজ্যের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুজনের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হলো 11 জনের এবং রাজ্য জুড়ে এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত অন্তত 25 জন। রাজ্যে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। উত্তরবঙ্গে পরপর দুদিন 2 মহিলার মৃত্যু দুশ্চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। কিছুদিন আগে শিলিগুড়ির 2 বাসিন্দা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। তার মধ্যে একজন মহিলার অস্ত্রোপচার হয়, বাদ দেওয়া হয় একটি চোখ।
প্রথম দিকে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও ডায়াবেটিস থাকায় হঠাৎ তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। নিরন্তর প্রচেষ্টা ছিল ইএনটি ডিপার্টমেন্ট, ক্রিটিক্যাল কেয়ার টিম, অ্যানাস্থেসিয়া সবারই, তো সবার প্রচেষ্টা ব্যর্থ করে তিনি কালকে রাত্রে তাকে আর বাঁচানো যায়নি। করোনা আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন আরও এক মহিলা। তার শরীরেও ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা যায়। চিকিৎসাও শুরু হয়েছিল সঠিক সময়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। তো খুবই ক্রিটিক্যাল শুরু থেকেই ছিলেন, যুদ্ধ চলছিল, কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মারা গেছেন। রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্ত 25 জন, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন 7 জন, এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পাল্লা দিয়ে উদ্বেগও বাড়ছে চিকিৎসকদের। রিপাবলিক বাংলা। একের পর এক এটিএম জালিয়াতির ঘটনায় ঘুম উড়েছে তদন্তকারীদের এবং নিরাপত্তার ফাঁক গলে ইতিমধ্যেই 2 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। এই নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন তদন্তকারীরা। কিন্তু তারপরও শহরের এটিএমগুলোর নিরাপত্তা কতটা মজবুত হয়েছে ঘুরে দেখল রিপাবলিক বাংলা। এটিএম অক্ষত অথচ উড়ে যাচ্ছে কোটি কোটি টাকা। কলকাতা তথা দেশের বিভিন্ন প্রান্তে এভাবেই চলছে জালিয়াতির কারবার। এটিএম লুঠের নেপথ্যে কিভাবে উধাও হচ্ছে কোটি কোটি টাকা? তদন্ত প্রক্রিয়ায় ঘুম উড়েছে লালবাজারের গোয়েন্দাদের। কিন্তু এত কিছুর পরও কি ব্যবস্থা নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ? এটিএমে নিরাপত্তা রক্ষী আছে কি? শহর ঘুরল রিপাবলিক বাংলা। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের রেবন রোড। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছে নয়া প্রযুক্তি কাজে লাগিয়ে এটিএম অক্ষত রেখে টাকা হাতাচ্ছে জালিয়াতরা। গোয়েন্দাদের অনুমান সফটওয়্যার ইনস্টল করে টাকা লুট। এটিএম হ্যাক করতে সময় লেগেছে প্রায় 15 মিনিট। সেই কারণে রক্ষীহীন এটিএম জালিয়াতদের সফট টার্গেট। করোনা বিধিনিষেধে কর্মস্থলে পৌঁছতে পারেননি রক্ষীরা, সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে জালিয়াতরা। সফটওয়্যার হ্যাকিং, যার ফলে তাকে কিন্তু একটা ডিভাইস বসাতে হয়েছে, যে ডিভাইসটা কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল যে সার্ভার, সেই সার্ভারটাকে রিপ্লেস করে ওদের যে সার্ভার, সেই সার্ভারটাকে বসিয়ে দিয়েছে। সেই সার্ভারকে ওরা যা বলছে তাই সেই এটিএম সেটাই শুনছে। কিন্তু এটা একটা ডিভাইস বসাতে হয়েছে ওদের ওখানে। বসানোর জন্য কিন্তু এটা কিন্তু দূরবর্তী কোনো জায়গা থেকে কিন্তু বসায়নি, কোনো রিমোটে কিন্তু কিছু করেনি, একটা মানুষ গিয়ে বসিয়েছে। মানুষটা বসিয়েছে, এই কাজ সে বসানোর সুযোগ পেয়েছে এই জন্যই যে কোনো এটিএমগুলোতে কোনো নিরাপত্তা রক্ষী নেই। এটিএম লুটের তদন্তে ফরিদাবাদের গ্যাং থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। সেখানে একই ধরনের এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছিল। ফরিদাবাদ যোগাযোগ করে জানার চেষ্টা করছে পুলিশ। নজরে এটিএম এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাও। পুলিশ তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়ালে ব্যাংক কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে বলছেন গ্রাহক ও ব্যাংক কর্মীরা। প্রশ্ন থেকে যাচ্ছে, যদি ঠিকঠাকভাবে নিরাপত্তা রক্ষী থাকতো শহরের বুকে বিভিন্ন এটিএমগুলোতে, তাহলে হয়তো রক্ষা যেত এই জালিয়াতবাজদের। এবার দেখার বিষয় তদন্তের গতি কোন দিকে যাচ্ছে এবং তদন্তে আরও কি কি বিষয় উঠে আসছে। ক্যামেরা প্রসন্নের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, কলকাতা।